জীবন্ত রাসেলস ভাইপারের দেখা মিলল। যিনি এই সাপটি ধরেছেন তিনি একজন সাপুড়ে। পদ্মা নদী মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে সাপ, কোথাও কোথাও পাওয়া যাচ্ছে ডিম এবং বাচ্চাও। কয়েক বছর আগেও এই সাপের নাম খুব একটা শোনা যেত না, অথচ এই মুহূর্তে দেশ জুড়ে আতঙ্কের নাম রাসেল ভাইপার। সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। সে বৎসরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। আপনি পানিতে আছেন, ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না। কেন বলেন তো? এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশের থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। ডাক্তাররা বলতেছে যে এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা ভিডিওর ক্লিপ দেখে বুঝে নিয়েছেন যে কোন বিষয়টা আমি আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করতে যাইতেছি। সম্প্রতি দেখা যাইতেছে যে রাসেল ভাইপার বা চন্দ্রপুরা সাপ নামে একটি সাপের আতঙ্ক শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষের মধ্যেও এর আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এমনকি অনেক মানুষকে এই রাসেল ভাইপারের কামড়ে বা আক্রান্ত বা সুবলের কারণে মানুষের মৃত্যুবরণও করেছে। বন্ধুগণ, এ বিষয়ের উপর আজকে আমরা বেশ কিছু কয়েকটি ভিডিও আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং তা ভিডিও ডকুমেন্টারি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন এই রাসেল ভাইপার সম্পর্কে বা চন্দ্রপুরা সাপ সম্পর্কে আপনারা জ্ঞাত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং তার থেকে বাঁচারও উপায় আপনারা জানতে পারবেন। বন্ধুগণ, আসুন আমরা প্রথমে এই রাসেল ভাইপার আতঙ্ক বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেই আতঙ্ক নিয়ে আমরা সংক্ষিপ্ত কয়েকটি রিপোর্ট আমরা এখন দেখার চেষ্টা করব। মিনুঢালি সকালের আলো ফুটতেই ডাক পড়ল শরীয়তপুরের সখীপুরের এই সাপুরে। এক বাড়ির আঙিনায় খেজুর গাছে লুকিয়ে সাপ। অভিজ্ঞ এই ওঝার চেষ্টায় মিনিট 5 মধ্যেই হলো পাকড়াও। জানা গেল এটি নির্বিষ দাঁড়ার সাপ। শরীয়তপুরের সখীপুর থানায় এসে জীবন্ত রাসেলস ভাইপারের দেখা মিলল। যিনি এই সাপটি ধরেছেন তিনি একজন সাপুড়ে। পদ্মা নদীর যে গতিপথ সেটি চিন্তা করলে শরীয়তপুর এবং এই যে সখীপুর থানা সেটি একটি ভাটি অঞ্চল। এই সাপ এত ভাটিতে চলে এসেছে যেটি সবার জন্যই অনেক বেশি উদ্বেগের কারণ। গল্পের শুরু এখানেই। ষাটোর্ধ্ব এই সাপুরে প্রচলিত সাপ ছাড়াও ধরেন বিষধর রাসেলস ভাইপার। জানান এ পর্যন্ত 10টিরও বেশি ধরেছেন এই প্রজাতি। দেখালেন বাক্সে থাকা সংগ্রহের সাপটিও। বিভিন্ন জায়গায় সাপ ধরতাম, কেউ খবর কিন্তু যে ভাই এই ব্যাপারে একটা সাপ অমুক জায়গায় আছে, আমাদেরকে জ্বালা যন্ত্রণা করতেছে, আপনি ভাই সাপটা ধরে নিয়ে আসেন। তখন তার কোনো টাকা পয়সা কিছু আমরা দিতাম না। তো এর থেকে আস্তে 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 আমার সাহস বা কৌশল সমস্ত কিছু আর কি বাড়তি থাকে। জানান মানুষকে উপকারের উদ্দেশ্যে সাপ ধরার কৌশল রপ্ত। 34 বছরে তার হাতে ধরা পড়েছে কয়েক হাজার। কোদাল দিয়া 2 কুপ দিয়া আপনি টেস্ট করলাম যে সাপটা কি আছে কি না আগে। তাহলে একটা সেফটি ডালা ঢুকাইলাম, ঢুকানোর পরে ওই সাপের উপর গিয়ে পছন্দ সাপে আমার এক শোষানি দিতে মনে আমার বললো দিয়ে দিল, দৌড়ে পালাই গেছে। রাসেলস ভাইপার ধরা এই সাপুরে জানান সাপ দংশন করলে ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে কেবলমাত্র হাসপাতালেই দেওয়া উচিত। দেখো আমাদের কাছে আইসো না, তোমরা ভ্যাকসিন দাও, ঠিক আছে? আমাদের কাছে আইসো সময় করে লাভ নাই, আমাকে হরান করে লাভ নাই, আমাকে বদনাম করে লাভ নাই। আমরা যাই যা জানি উপযোগী থাকি, তারপরে অনেক লোক এখনো আমাদের কাছে আসে। রাসেলস ভাইপার সম্পর্কে আতঙ্কিত না হয়ে ঘরে বাইরে সতর্ক থাকার পরামর্শ দেন মিনুঢালি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সখীপুর, শরীয়তপুর। বলেন এর আগে এই এলাকায় এমন সাপ দেখা যায়নি। জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান এটি বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার বা চন্দ্রপুরা। ডিম থেকে নয়, বিষধর এই সাপটি সরাসরি বাচ্চা জন্ম দেয়। একেবারে সর্বোচ্চ 40টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে এই সাপ। রাসেল ভাইপার কামড়ালে আক্রান্ত ব্যক্তি অল্প সময়েই মারা যান। একসময় বিলুপ্তির সংখ্যায় থেকে তাকে রাসেল ভাইপার সাপের সংখ্যা দিন দিন বাড়ছে। মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে সাপ, কোথাও কোথাও পাওয়া যাচ্ছে ডিম এবং বাচ্চাও। কয়েক বছর আগেও এই সাপের নাম খুব একটা শোনা যেত না, অথচ এই মুহূর্তে দেশ জুড়ে আতঙ্কের নাম রাসেল ভাইপার। মানুষের ক্ষেত খামার, নদী পুকুর ছাড়িয়ে এই সাপের দেখা মিলছে এখন বাসা বাড়ির বিভিন্ন আনাচে। 18 জুন শরীয়তপুরের জাজিরা উপজেলার ফসলি জমি থেকে উদ্ধার করা হয়েছে বিষধর রাসেল ভাইপার। সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের পাচুখারকান্দি গ্রামের এমদাদুল হক নামে এক ব্যক্তির ফসলের ক্ষেতে সাপটি দেখতে পায় স্থানীয়রা। আতঙ্কিত হয়ে তৎক্ষণাৎ সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন লোকজন। ভয়ঙ্কর এই সাপের আতঙ্ক বর্তমানে ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে, কারণ গত কয়েকদিন ধারাবাহিকভাবে কয়েকটি জেলায় দেখা মিলছে কিলিং মিশন খ্যাত এই রাসেল ভাইপারের। মেয়েদের লোকে দেখলাম যে অরিজিনাল এটা রাসেল ভাইপার সাপ। তখন আমি চিন্তা করলাম, তখন আমার 2 ভাবি না তাকে তাইলাম, এরপরে তো দূর তো হলে মানুষ আসা শুরু করছে, সবাই দেখছে। এর আগে বুধবার জেলার চাঁদপুর ইউনিয়নের চৌমোহনী ঘাট সংলগ্ন একটি ফসলি জমিতে দেখা যায় রাসেল ভাইপার। পরের দিন সকালে আবারও রাসেল ভাইপারের দেখা মেলে ভোলার তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কাচারি বাড়ির দরজায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাপটিকে মেরে মাটি চাপা দেন। বিষয়টি নিয়ে জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
কলা কাটতে গেছে তখন যায় ওই কলা গাছ তলে দাঁড়িয়েছি তখন দেখে দৌড় দিছে আমাকে বলছে আমাদের চাপি ফলন বাড়ির অনেক লোকজন যায় খুশিরা মারি তলে থেকে কেডা মারছি 40টা মারিয়া তারপরে এই বিষয়টা নিয়ে আমরা ধরে নিয়ে আইছি ধরে নিয়ে এখন সবাই আমরা দেখাইতেছি যার যার সামনে পরে সবাই সতর্ক থাকবো পাইলে আর কি মারতে হবে। ইতিমধ্যে দেশের 25 জেলায় ভয়ঙ্কর এই সাপ ছড়িয়ে পড়ায় সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন বিষাক্ত সাপ রাসেল ভাইপার ধ্বংসন করলে মৃত্যু প্রায় নিশ্চিত, তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে বেঁচে যায় ধ্বংসিত হওয়া ব্যক্তি। এই সাপের কামড়ে শরীরে বিষ ছড়িয়ে গিয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ নষ্ট হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা হতে পারে। নুসরাত জাহান কলি, কালবেলা। বন্ধুগণ, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় এই যে রাসেল ভাইপার বা চন্দ্রপুরা সাপের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষকে যে আক্রমণ করতেছে, মানুষ মরতেছে, মানুষ হসপিটালাইজ হইতেছে, এই বিষয়ে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলার রিপোর্ট আপনারা দেখলেন। বন্ধুগণ, শুধু বাংলাদেশে নয়, এর আতঙ্ক ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসুন এ বিষয়ের উপর আমরা দুটি রিপোর্ট দেখার চেষ্টা করি, যেগুলা ভারত থেকে রেকর্ড করা হয়েছে এবং পাবলিশ করা হয়েছে। আসুন আমরা সেই সংক্ষিপ্ত দুইটা রিপোর্ট আমরা দেখে নিই। दोस्तों यही एक ऐसा सांप है हमारे भारत का। कितने बच्चे होंगे साहब? हेलो दोस्तों, कैसे हैं आप लोग? एक बार फिर से स्वागत है आपका इस वीडियो में। चलते हैं दोस्तों, दिखाते हैं जौनपुर सिटी से लगभग काफी दूरी पर आ चुके हैं। ये पावन सरजनी है बस्ती और यहाँ के लोग दोस्तों बहुत अच्छे हैं। सबसे पहले दोस्तों मैं इस सरजनी को प्रणाम करता हूँ और आशीर्वाद की कामना करता हूँ। एक चीज ये भी बताता हूँ दोस्तों, यहाँ के लोग बहुत अच्छे हैं। आप देख सकते हैं कई दिनों से सांप गिरा हुआ है कुएं में और ताक झाक लगा हुआ है। दिल में एक बेचैनी सी बड़ी है कि है कौन सा सांप ये। तो आइए निकाल के दिखाते हैं, बस आप नजरें जमाए रखिएगा क्योंकि ऐसे में तो खतरा हो भी सकता है और नहीं भी। आइए प्लीज कम। दोस्तों आप ये देख सकते हैं लगभग ब्रिटिश गवर्नमेंट जमाने के बाद से जब अपना भारत देश आजाद हुआ तो दोस्तों इसी प्रकार की कुएं का निर्माण किया गया जिससे पानी पीने की भी व्यवस्था होती थी और सिंचाई होती थी खेत खलिहानों की। तो दोस्तों आए दिन अब ऐसे कुएं सूख चुके हैं और इसके अंदर खुले कुएं रहते हैं तो कभी न कभी बेजुबान आए दिन गिरते रहते हैं, बड़ा हादसा होता रहता है। इसी के अंदर दोस्तों बहुत से सारे बच्चे और बहुत सा सारा सांप है। इसके अंदर दोस्तों पानी भरा जाएगा और जो भी सांप है सब निकलेंगे और बारी बारी से आपको दिखाएंगे। हालांकि इस समय गर्मी का महीना है और यहाँ के लोगों का जो जोश है देख के आप समझ सकते हैं। धूप चाहे जो हो, मौसम चाहे जो हो, हटना तो बिल्कुल नहीं है जब तक देख नहीं लेंगे। लेकिन दोस्तों बड़ी बात यह है, हम उनको बुलाना चाहते हैं जिन्होंने हमको यहाँ पर फोन करके बुलाए हैं इसको बचाने के लिए। सर आप अपना नाम पता? सर हमारा नाम रघुनाथ गोस्वामी है। थाना कौन सा है? जिला कौन सा है? बस्ती। ठीक। तो दोस्तों आप ये देख सकते हैं, बड़ी बात यह है कि हमारे एशिया का सबसे खतरनाक सांप जिसको हम इंग्लिश में इंडियन रसल वाइपर के नाम से जानते हैं, दोस्तों यही एक ऐसा सांप है हमारे भारत का जो अंडे नहीं बल्कि बच्चे देते हैं। आए दिन इसके पेट से लगभग 70 से 75 बच्चों तक निकलते हैं और ये दोस्तों इसके बड़े दांत होते हैं। इसके अंदर ह्यूमोटॉक्सिक वेनम जहर पाया जाता है जिसके काटने के बाद में गैंग्रीन नाम का रोग हो जाता है, सड़न हो जाती है और इंसान को काटना पड़ता है। और एक सांप है दोस्तों जिसको हम इंडियन कोबरा बोलते हैं, हमारे उत्तर प्रदेश में नाग बोलते हैं और कहीं कहीं पर पिटार बोलते हैं, कहीं कहीं पर गेहूं बोलते हैं, कहीं कहीं पर नाजा नाजा बोलते हैं और कहीं पर इसको फल्टू के नाम से बहुत सारे नामों से जाना जाता है। तो निकालने की दोस्तों प्रक्रिया चल रही है, पानी की व्यवस्था हो रही है।
আছো? আপনাদের আশীর্বাদ ভালোবাসায় সকলের, মানে আমি এখন হাত জোড়ও ঠিক মতো করতে পারছি না, সকলকে আমি প্রণাম জানাচ্ছি, সকল দর্শক বন্ধু, সকল সাবস্ক্রাইবার, সকল শুভাকাঙ্ক্ষী, দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চেয়েছেন, সকলকে আমি প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা আমি শুরু করছি। এবং শুরু করার আগে আমি জানিয়ে রাখি, আমি একটু পরিচয় করিয়ে দিই আমার সাথে। সংশোধক, প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইবো, দর্শক বন্ধুদের বারংবার বিভিন্ন ভিডিওতে তারা জানতে চেয়েছেন যে এক্স্যাক্টলি দুর্ঘটনাটা কিভাবে ঘটলো। বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন খবর জানতে পেরেছি, তোমার কাছ থেকে জানতে চাই এক্স্যাক্টলি কিভাবে ঘটনাটা ঘটেছিল। গত মাসে 10 তারিখ ছিল, মানে 10ই মে 2024, অক্ষয় তৃতীয়ার দিন ছিল। অক্ষয় তৃতীয়ার তখন দুপুর 1টা কি 1:30 বাজে। বারংবার ফোন আসছে আমার ফোনে যে তাদের বাড়িতে একটা মহিলা কণ্ঠ আসছিল, তাদের বাড়ির নিচে একটা চন্দ্রবোরা সাপ দেখা গেছে কোনো একটা স্ল্যাবের ফাঁকে, সেখানে ঢুকে বসে আছে এবং রীতিমতো গর্জন করছে বারবার। তো তারা যথেষ্ট আতঙ্কিত। সেদিন সকাল থেকেই আমি ভীষণ ব্যস্ত ছিলাম কিছু কুকুরের ট্রিটমেন্ট নিয়ে, তো স্বাভাবিকভাবেই আমি যাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি অন্যান্য বেথরডাউরিতে আরও অনেক রেস্কিউয়ার রয়েছে, আমি তাদেরকে কল করার জন্য অনুরোধ করছিলাম, হয়তো তিনি কাউকেই সেই সময় অ্যাভেলেবেল পাচ্ছিলেন না। অবশেষে অনেকটাই অনিচ্ছাকৃত বশতই বলতে পারেন, মানে আমি রওনা হয়ে যাই মিষ্টিকে সঙ্গে নিয়েই সেই বাড়িতে উদ্ধার কার্য করার জন্য। তাহলে সঙ্গে তোমরা শুধুমাত্র দুজনই ছিলে? হ্যাঁ, আমি এবং মিষ্টি দুজন মিলেই বাইকে করে বেরিয়ে যাই। উদ্ধার কার্য সম্পূর্ণ হয়। সাপটাকে সেখান থেকে সুন্দরভাবে উদ্ধার করে আমাদের যে কালো কটন ব্যাগ থাকে, সেই কটন ব্যাগের মধ্যে সাপটাকে ঢোকানো হয়ে যায়। ব্যাগের মুখ বন্ধ হয়ে যায় এবং সেই ব্যাগের বন্ধ ব্যাগটা যখন আমি আবার আমার পিঠ ব্যাগের মধ্যে ঢোকাতে যাই, সেই সময় ঘটে দুর্ঘটনা। মানে ব্যাগের ভেতর থেকে। বন্ধুগণ, আপনারা দেখলেন এখানে ভারতের রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের আক্রমণের ঘটনা এবং রেস্কিউ করা বা সাপ ধরার ঘটনা আপনারা এখানে দেখলেন। এবং একজন ভাই কীরকম বললেন যে উনি এই রাসেল ভাইপারকে ধরতে গিয়ে, রেস্কিউ করতে গিয়ে ওনাকে কীরকম আক্রমণ করেছিল এবং হসপিটালাইজ হয়েছিলেন, এ বিষয়ে উনি সংক্ষিপ্তভাবে উনি বলেছেন, তা আপনারা শুনেছেন, অবগত হয়েছেন এই বিষয়ের উপর। বন্ধুগণ, এবার প্রশ্ন হলো, এই যে সাপ বা যেগুলো দংশাত্মক জীব, এগুলা কি শরীয়ত কি বলে? এগুলা কি মারা, এগুলা কি মেরে ফেলা, শরীয়ত কি বলে এবং এগুলা থেকে বাঁচার উপায় কি, আমাদের করণীয় কি, এ বিষয়ের উপর শেখ মুস্তাফিজুর রহমানী সাহেব খুব সুন্দর একটা বক্তব্য রাখেছেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, শুনলে আপনারা এর থেকে বাঁচার এবং ইহা কি এবং কেন এসব আসতেছে তা আমরা বুঝতে পারবো। আসুন আমরা মুফতি মুস্তাফিজুর রহমানী সাহেবের মুখ থেকে বক্তব্যটা শোনার চেষ্টা করি। সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক, এবং এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন। আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে। সেই সাপটা কোন সাপ দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের ব্যাপারে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলি জিতুফিয়াতাইনে ফাইন্নাহু ইয়ালতামিসুল বাসর ওয়া ইউসিবুল হাবাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। গর্ভে যে সন্তান থাকে, এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে, তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে, মায়ের ওপরে ইফেক্ট করে। এটা নবীজি নিজে বলেছেন। কোথায় আছে হাদিসটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। বর্ণনাকারী আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং হাদিসের মান সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে, সেখানে এই হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো। এরপর আসেন আরেকটি হাদিস, ওয়াকাল আবতারু ওয়াদুতুফ ইয়াতাইনে। নবীজি কি বলছেন? লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখলেন, তারপরে এটার পিছু নিয়েছেন। অন্য সাহাবীরা ওনাকে বলছেন, এই তুমি কোথায় যাচ্ছ? এই যে সাপ আমি দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন, এই জন্য আমি মারার জন্য যাচ্ছি। তো সাহাবীরা বললেন, তুমি কি শোনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা
মানুষের আশপাশে থাকে, এই সাপগুলো তোমাকে দংশন না করলে, তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না। এটা নবীজি নিজেই নিষেধ করেছেন। তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার জীবন বিনাশ করবে, সেই সাপকে আপনার হত্যা করতে হবে। আর কিছু সাপ আছে, আপনি জানেন কি না, সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের নাই, বিষ নাই, মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না। এবং সাপের একটা নেচার আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচাখুচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না। খেয়াল করে দেখেন, ধরেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনাকে প্রথমে কিন্তু ছবল মারে না, এটা সাপের একটা বৈশিষ্ট্য। কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে, এই রাসেল ভাইপার 100 বছর আগেই কিন্তু বাংলাদেশে থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত, আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত। বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা, এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিখাত ধ্বংস করার জন্য, যে এই রাসেল ভাইপার ছাড়িয়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না, ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না, কারণ এটার ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই পড়বে। ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই, এবং ওই যে মেডিসিন বা ইঞ্জেকশন দেওয়ার পরে, অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না, অনেক সময় কিডনি বিকল করে ফেলে, হার্ট দুর্বল করে ফেলে, হার্ট বিকল করে ফেলে, এই জন্য মানুষ মারা যায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর। এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারে যে মারতে পারবে তার আমি 50,000 টাকা পুরস্কার দেব। তো এখন মানুষের জীবন আগে ভাই, প্রাণী, এই সাপ, পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে, কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে। এবং ইভেন কুকুর, রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না, তাদেরকে হত্যার কথা বলা হয় নাই। কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে, বাচ্চাদেরকে কামড়ে দেয়, এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে। সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা, এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে। এবার আসেন, সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি, যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না। মনে রাখতে হবে, যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে, প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কী কারণে এটা হলো। সাপে কামড়াইছে, সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে। এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে, ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে। ওঝা কি করতেছে, ওই তদবির করতে 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 করতে, আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইত ওই যে বিন বাজাইতেছে আর কাইটা যেই সাপটা দংশন করছে এ আবার উড়িয়ে চুলাইতেছে একেবারে। হ্যাঁ, আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলে। এগুলো মিথ্যা কথা ভাই, এগুলো কোনো ভিত্তি নাই। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা কাজ করেছিলেন, সূরা ফাতিহা পড়ে ওই জায়গাটায় থুথু লাগিয়েছিলেন, তারপরে ওইটা বের হয়ে গেছিল। এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপের বিষ বাইরে হয়ে যাবে। কামড়াইছে রাসেল ভাইপার আর আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, থুথু লাগিয়ে দিতেছেন, থুতুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিষ বাইরে হবে না। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আপনার করণীয় কি? আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে। আপনি ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন। আর ওঝা, তারপরে বিন বাজানো, এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না, যেই জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন। আবার আমাকে ভুল বুঝেন না, ঝাড়ফুঁক ইসলামে কিন্তু জায়েজ, কিন্তু কবিরাজির নামে এই যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা, আচ্ছা ভাই, সাপ এখানে কামড়ানোর পর কি বসে থাকে? বুঝলেন কথা? ধরেন কামড়াইলো উত্তরা 10 নম্বর সেক্টরে, সাপটা 10 নম্বরে কামড়ায়া ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গী চলে গেছে। এখন আপনি এখানে বিন বাজাইতেছেন, ও টঙ্গী, সাপ আছে টঙ্গীতে, উত্তরা 10 নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে? জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয়। তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। সাপে কামড়ানো জায়গায় তৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব, এটা ডাক্তাররা বলছেন। এবং সেই জায়গাটায় রশি দিয়ে হালকা করে বেঁধে দিবেন যাতে করে বিষটা উপরে যাইতে না পারে। মনে রাখবেন, আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন, পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের ওপরে কামড় দেয়, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি পানিতে আছেন, ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না। কেন বলেন তো?
সাপটা যখন কামড় দেয়, বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে, বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা আর শরীরের মধ্যে ঢুকে না। এই জন্য সাধারণত বিষধর সাপ পানির মধ্যে কামড় দেয় না। এই ধরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই, কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয়, বি কেয়ারফুল, এখানে আমাদের সচেতন হতে হবে। অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটায় মুখ লাগায় চুষে বিষ নামানোর চেষ্টা করে, এটা সম্ভব না। চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না। আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ, দ্রুত হাসপাতালে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফাতিহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা। যেহেতু এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, মনে রাখবেন সূরা ফাতিহাটাকে বলা হয় সূরাতুশ শিফা, এবং সাহাবীরা এই আমলটা করে ফলাফল পেয়েছে। আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এর থেকে অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, এবং রাসেল ভাইপার কি বা চন্দ্রপুরা সাপ কি সে বিষয়ে আপনারা জানতে পেরেছেন, এবং এই বিষয়ের উপর আপনার অভিমত কি, এই সাপ থেকে বাঁচতে হলে কি করণীয় দরকার, বা এই সাপ থেকে বাঁচতে হলে আমাদের সরকারের কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে কিনা, এবং এই সাপ কোথায় থেকে আসলো, যদি আপনার মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং আশা করি যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টা আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও এর থেকে সতর্কতা অবলম্বন করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।